এটা হলো প্রথমে দেখেন সফটওয়্যার হলো 10 রকম। একটা হলো সিস্টেম সফটওয়্যার, একটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, একটা হলো ইউটিলিটি সফটওয়্যার, আর একটা হলো প্রোগ্রামিং সফটওয়্যার, আর একটা হলো ফ্রেমওয়্যার সফটওয়্যার, ফার্মওয়্যার সফটওয়্যার, মিডলওয়্যার সফটওয়্যার, ড্রাইভার সফটওয়্যার, এমবেডেড সফটওয়্যার, ওপেন সফটওয়্যার, প্রোপ্রাইটারি সফটওয়্যার। আমরা 10 ধরনের এক্সাম্পল পেলে আমরা বুঝে ফেলবো। সিস্টেম সফটওয়্যার, আপনারা আজকে যে সিস্টেম সফটওয়্যারটা শিখবেন সেটা হলো উইন্ডোজ, বা সাধারণত আপনারা এখানে যে বসে যেগুলো ব্যবহার করেন এটা হলো উইন্ডোজ আর সিস্টেম সফটওয়্যার। ঠিক গেল। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে? যেমন আপনাদের এখানে যারা গ্রাফিক্স ডিজাইনে আছেন তারা অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ ব্যবহার করেন। এটা একটা আলাদা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এবং আপনাদের মোবাইলে যে আলাদা আলাদা অ্যাপস আছে এগুলো আলাদা আলাদা সব অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এবং আমাদের একটা প্যাকেজ সফটওয়্যার আপনারা ইউজ করেন, সেটা হলো মাইক্রোসফট অফিস প্যাকেজের মধ্যে আছে ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট, পাবলিশার, আউটলুক, টুলস, ইনফোপার। মোট 8টা প্রোগ্রাম। 8টা প্রোগ্রামের মধ্যে পপুলার প্রোগ্রাম হলো 4টা: ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস আর পাওয়ার পয়েন্ট। এই 4টা দিয়ে আমাদের অফিস কোর্সটা ডিজাইন করা হয়েছে। এখানে আপনাদের যেমন গুগল ক্রোম, একটু আগে যেটা বললাম, এটা একটা ব্রাউজার। এটা ব্রাউজার, দ্যাট মিনস আপনার একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখন ব্রাউজারকে আবার ইনহেন্স করার জন্য, ব্রাউজারকে শক্তি বাড়ানোর জন্য এটাকে এক্সটেনশন কিছু ব্যবহার করা হয়। যারা ডিজিটাল মার্কেটিং বা এসইও তে ক্লাস করে তারা অনেক ধরনের এক্সটেনশন ইউজ করে। এটা হলো ব্রাউজারের শক্তি ডেভেলপ করার জন্য। অ্যাডভান্স হলো ওই যে এক্সটেনশন যেটা ব্যবহার করলাম, এইটাকে আরো সংযোজন করার জন্য অ্যাডভান্স ব্যবহার করা হয়। যেমন আপনাদের ওই যারা মোবাইলে আপনারা ব্যবহার করেন, বাংলা সফটওয়্যার ইউজ করেন না, রেডমি বা বিভিন্ন ধরনের, এইটা আপনাদের মোবাইল উপযোগী করতে গেলে এক ধরনের এক্সটেনশন ব্যবহার করা হয়, পাশাপাশি অ্যাডভান্সও ব্যবহার করা হয়। তখন আপনার এটা আরো সফটলি ব্যবহার করবে। এখন আমি যদি এইখানে বুঝি, ধরেন আমাদের এই যে সফটওয়্যারে আপনারা ক্লাস দেখছেন, এটা হলো আপনার গুগল ডক্স একটা সফটওয়্যার। এই সফটওয়্যারকে যদি আমি এনহ্যান্স করতে চাই বা আরো কাজ করতে চাই, তাহলে এই সফটওয়্যারের সাথে আমার কিছু এক্সটেনশন যোগ হবে। এক্সটেনশনের আবার ছোট অংশ হলো অ্যাডভান্স। বুঝা গেল? যেমন আমাদের যদি আপনার ধরেন একটা আপনার ওই যে চেইনের মতন করে যদি ভাবেন, চেইনের মতো একটা চেইনটাকে ছোট ছোট স্ট্রিং বা ভেরিয়েবল দিয়ে 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 আপনার সামনে একটা ট্যাগ ব্যবহার করে এভাবে বেঁধে দেওয়া হয়। আপনারা যে আপনার স্বর্ণের যে হার ডিজাইন করেন না, এগুলো পূর্ণাঙ্গ একটা হার হইতে বা পূর্ণাঙ্গ একটা চেন হইতে কি কি লাগে? ছোট ছোট স্ট্রিং লাগে, তারপরে মাথার উপরে একটা হুক থাকে, আর একদিকে একটা গোল একটা জিনিস থাকে। যদি আমি ওই প্রোগ্রামিং এর ভাষায় বোঝাচ্ছি না, শুধু এইটা বুঝেন যে পূর্ণাঙ্গ একটা হার হইতে যা যা লাগে, এই সফটওয়্যারে পূর্ণাঙ্গ কাজ করতে এই জিনিসগুলো লাগে, এই স্টেজগুলো লাগে। ইউটিলিটি সফটওয়্যার বলতে আমাদের কম্পিউটারে, যে কম্পিউটারটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা হলো উইন্ডোজ ব্যবহার করা হয়েছে এক। দ্বিতীয়ত আপনাদের আবার ওয়ার্ড বোঝানোর জন্য আমি এই ডক সফটওয়্যারটা ওপেন করছি। তাহলে কয়টা সফটওয়্যার এখানে আমাদের অলরেডি আপনাদের চোখের সামনে আছে? দুইটা না? এই দুইটাকে ধরেন বিভিন্ন ধরনের ভাইরাস এসে আমাকে কাজ করতে দিচ্ছে না, ওই জায়গায় যদি আমি সেই সহযোগিতা নিই কোনো একটা সফটওয়্যারের, যে আমার উইন্ডোজ তো কাজ করে না, আমার তো ডক্স কাজ করছে না, আমার সহযোগিতা করার জন্য কিছু সফটওয়্যার লাগবে, সেটা হলো অ্যান্টিভাইরাস। ওই অ্যান্টিভাইরাসটা হবে ইউটিলিটি সফটওয়্যার। এবার দেন ডিস্ক ক্লিন আপ। হ্যাঁ, কম্পিউটার অনেক স্লো হয়ে গেছে, তাহলে আমার কি করা দরকার? ডিস্কটা ক্লিন করা দরকার। কিভাবে ক্লিন করব? আমরা ডিস্ক ক্লিন করার জন্য আমরা রানে যাব। রানে যাওয়ার পরে আমাদের এই যে রান প্রোগ্রামে যাব, যাওয়ার পরে প্রিফেস দিব, তারপর ওকে দিব। এবার এখানে যে ক্যাশ মেমোরিতে যে জিনিসগুলো আছে এগুলো ডিলিট করব। এই যে কাজটা করলাম এটা হলো ডিস্ক ক্লিন আপ। এই ডিস্ক ক্লিন আপের কাজটা হলো আমাদের একটা ইউটিলিটি কাজ বা ইউটিলিটি জব। এখন এটার জন্য আলাদা সফটওয়্যার আছে, সেটা হলো আপনাদের মোবাইলে অনেক সময় আপনারা করে থাকেন, সিসি ক্লিনার দিয়ে ক্লিন করেন, ডিস্ক ক্লিন আপ দিয়ে ক্লিন করেন। আরেকটা আছে উইনরার। উইনরার একটা ইউটিলিটি সফটওয়্যার। যেমন আপনার কম্পিউটার থেকে, এই যে আপনার ইন্টারনেট থেকে যদি কোনো ফাইল নামান বা যদি চান যে আমি এই ফাইলটা পাঠাবো, তাহলে আপনার জিপ করে রাখতে হয়। এই যে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু কম্প্রেস, এইভাবে আমি জিপ করে রাখতে, জিপ হচ্ছে না, এখানে আপনার ফাইলের এলিভেশন আছে, বা এটা হইতে পারে, এটা অনেক বড় হবে, কত ফাইল আছে জানি, এতে তো অনেকগুলো ফাইল ভিডিও রাখা আছে, এটা হবে না, এটা রানিং। আমি যে এই ভিডিওটা রেকর্ড করছি, তো রাইট বাটন ক্লিক করে একটা ফোল্ডার ক্রিয়েট করি। এই ফোল্ডারটা এমনি সাধারণ ফোল্ডার, চাইলে আপনি খুলে ফেলতে পারবেন না। আর এই ফোল্ডারটাকে যদি আমি জিপ করি, সেন্ড টু জিপ, মানে জিপ করে যদি পাবো কমপ্লিট জিপ, এটাই দেখাচ্ছি। জিপ আর আনজিপ, যেটা আমরা এর মধ্যে একটা সফটওয়্যার রাখি।
যেন আপনাদের রোল নাম্বার দিয়ে যেটা লিখবেন ওয়ার্ডে লিখে লিখে দেবো। জিপ আর আনজিপ বলতে ধরেন আমাদের এখানে ছবি আছে 30 এমবি বা আপনার একটু বেশি ফাইলের, আর মেইলে কত এমবি পর্যন্ত যায়, কত এমবি পর্যন্ত মেইল সেন্ড করা যায়। একটা মেইল পাঠানোর জন্য 25 এমবি, ধরেন এই ফাইলটা 25 এমবির বড়, আমি মেইলটা পাঠানোর জন্য আমি জিপ করে পাঠাবো, তার মানে জিপ করলে এটা যদি 25 এমবি হয়, যেমন এটাতে যদি ফাইল কম আছে প্রপার্টি যে দেখাই কিনা, এটা কত ফাইল, নিউ 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 ফাইলের অ্যামাউন্ট নাই, কিছু লেখা নেই। কারণ এইটাতে 25 এমবির ফাইলটা কমিয়ে আমি এটা করলাম। জিপ বলতে আপনার ওই যে জিপার আছে না, চেন লাগিয়ে ফাইলগুলো কম্প্রেস করে ফেলা। যেমন এখানে বেশি ফাইল নাই, এই জন্য দেখাইতে পারছি না। বা যদি বলেন যে আমি এটাতে ছবি রাখি, বা এটাতে যদি আমি একটা ভিডিও রাখি, আমরা একটা ভিডিও রেখে দেখাই, ধরুন ফেসবুক পিক্সেল 25 এমবি, এটা এটা ছোট আছে, এটাকে কপি করি, আমরা এই ফাইলটাতে রাখি, আর এইখানে এই জিপটা আমি ডিলিট করে দিই। এখন জিপ করার জন্য ধরেন আমি এই ফোল্ডারটা আপনার এই কত এমবি আছে আমরা একটু দেখি, এই যে কত এমবি, 50.3 এমবি, ওইখানে 0.3, এটাকে আমরা জিপ করি, দেখি আংশিক একটু ছোট হবে। রাইট বাটন ক্লিক করে সেন্ড, সেন্ড থেকে কম্প্রেস, কম্প্রেসড, আমরা আবার ভিডিও ভিডিও রেকর্ড হচ্ছে, এটা আপনার পরে দেখতে পাবেন। সেন্ড, সেন্ডের পরে 2 নম্বর অপশন কম্প্রেসড, মানে চাপিয়ে আনা, কম্প্রেসড, কম্প্রেসড করার পরে আমাদের এটা ফাইলটা কমপ্লিট হয়ে গেছে, এবং কমপ্লিট হয়ে এই যে একটা দুইটা সাইন কি আলাদা দেখতে পাচ্ছেন, দুইটা সাইন আলাদা না, এটা আপনার চেন লাগানো নাই, এটা চেন লাগানো আছে, এটাতে আপনার একটু পরিমাণটা কম দেখতে পাচ্ছেন, 48.2 এমবি। এই যে ফাইলটা যে জিপ হয়ে গেল, এই জিপ করার পরে এই আনজিপ করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট অল করছি, কিন্তু আনজিপ করার জন্য আরেকটা সফটওয়্যার আছে যেমন উইনরার, এটা একটা ফাইলকে আনজিপ করার জন্য। ধরেন আমাদের হয়তো এই ফাইলটা কম, যদি 2 জিবি হতো তাহলে এটা খুলতে সময় লাগতো অনেক, আর যদি উইনরার ব্যবহার করতাম তাহলে 2 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে ফাইলটা খুলে যেত। এটা বড় ফাইলের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। তো যাই হোক, উইন্ডার ব্যবহার, এই উইন্ডারটা দেখানোর জন্য আমাদের এতগুলো উদাহরণ দেয়া। এখন প্রোগ্রামিং সফটওয়্যার, প্রোগ্রামিং সফটওয়্যার যেমন আমরা ভিজুয়াল স্টুডিও কোড, এখানে আপনাদের কেউ ওয়েব ডিজাইন ডেভেলপার কেউ কোর্স করছেন আছেন, কেউ কেউ নাই না। তো যাই হোক, আপনার এই আপনার যেমন কোড আমরা লিখি এবং কোড নোট করি, এই ধরনের সফটওয়্যারগুলোতে ভিজুয়াল স্টুডিও কোড, এক্লিপস, নেটবিনস এবং পাইচাম আরও আছে। যেমন আপনার নোটপ্যাড, আজ আমরা বিল্ডিং, মানে আমাদের উইন্ডোজের সাথে বিল্ডিং, এটা হলো নোটপ্যাড। ফার্মওয়্যার, ফার্মওয়্যার বলতে কম্পিউটার চালু ও নিয়ন্ত্রণ করা, যেমন আমাদের মোবাইল ফোন ফার্মওয়্যার, মোবাইল ফোন যে অন হয় আর অফ হয়, এখানে একটা ফার্মওয়্যার সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। যেমন অন হওয়ার সময়, অফ হওয়ার সময় যে যে ব্যান্ডের সেই ব্যান্ডের নাম বেশি ওঠে না, ওখানে একটা ফার্মওয়্যার সফটওয়্যার ব্যবহার করা হয়েছে, যে তুমি এটা দেয়। যেমন বায়োস, কম্পিউটার যখন আমরা অন করি আপনারা দেখতে পান উইন্ডোজ, কিন্তু এই উইন্ডোজ দেওয়ার আগে আবার দেখা যায় মাদারবোর্ডের ব্র্যান্ডের নাম, ধরেন আপনার মাদারবোর্ডের ব্র্যান্ডের নাম বায়োস্টার, আসুস, এই ধরনের নামগুলো তখন বেশি ওঠে। এটা আপনার ফ্রেমওয়্যার সফটওয়্যার ব্যবহার করার কারণে এমনটা হয়। মিডলওয়্যার, মিডলওয়্যার সফটওয়্যার হলো ডাটাবেস মিডলওয়্যার, অ্যাপ্লিকেশন সার্ভার, মেসেজ কিউ এবং সেই ধরনের রেডি টেমসের ডাটাবেস সফটওয়্যার বলতে আপনার একটা, যেমন আমরা এখানে একটা উদাহরণ দিতে পারি মিডলওয়্যার, ওই যে আমরা বিকাশের আর ইসের যে উদাহরণ দিছিলাম না, যে বিকাশ ট্রেনের টিকিট কাটতে গেলে বিকাশ থেকে টাকা কেটে নেয়, এটা একটা মিডলওয়্যার সফটওয়্যারের একটা এক্সাম্পল। অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সার্ভার, ওই সার্ভারের সাথে আমাদের আরেকটা সার্ভারে কানেক্ট করে দেওয়া। তারপরে ড্রাইভার সফটওয়্যার, ড্রাইভার সফটওয়্যার হলো যেমন আমরা এই আপনার ওই যে গান শুনেন, গান শোনার জন্য এই ল্যাপটপে দেখবেন অনেক সময় কম্পিউটার অন হয় কিন্তু সাউন্ড কাজ করে না, হয় না এরকম? বা অনেকে এই ধরনের প্রবলেমে পড়ছেন, বা কম্পিউটার অন হচ্ছে ল্যান কাজ করছে না বা ইন্টারনেট বা ওয়াইফাই পাচ্ছেন, তার মানে ওই ডিভাইসের নির্দিষ্ট একটা ড্রাইভার সফটওয়্যার আছে, সেই ড্রাইভার সফটওয়্যারটা ডিজেবল হয়ে গেছে অথবা কাজ করছে না। সেই জায়গায় কিছু নাম আছে, যেমন গ্রাফিক্স ড্রাইভারের নাম হলো এনভিডিএ, এএমডি, এটা আপনার কোম্পানির নামে নামকরণ করা হচ্ছে, যে আপনার এটা হলো এনভিএমই ড্রাইভার, এএমডি ড্রাইভার। আর এই ড্রাইভার সফটওয়্যারগুলো কোথায় পাবেন? ড্রাইভার সফটওয়্যারগুলোতে ওই কোম্পানি সফটওয়্যার যখন আপনাকে দেয় তখন দিয়ে দেয়, আর যদি না দেয় তাহলে আপনার গুগল সার্চ করে গুগলে এই সফটওয়্যারগুলো পাওয়া যায়, আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিয়ে ব্যবহার করতে পারবেন। আমরাও এমনটা করি।
এমবেডেড সফটওয়্যার যেমন ওয়াশিং মেশিন সফটওয়্যার, মাইক্রোওভেন ওপেন কন্ট্রোলার, স্মার্ট টিভি সফটওয়্যার, এগুলোতে এমবেডেড, তার মানে বেঁধে দেয়া আছে, দুই দিক থেকে দুইটা ইনভার্টেড কমা দিয়ে বেঁধে দেয়া আছে, তারা এর বাইরে গিয়ে কোনো কাজ করবে না। তার মানে ওইখানে যা যা দেয়া আছে, যেমন রিমোট কন্ট্রোল দিয়ে আমরা টিভি চালাই, টিভি ওই রিমোট কন্ট্রোলের সাথে ওই টিভির ফাংশনের সাথে এমবেডেড করা, যেই আপনি রিমোট চেঞ্জ করেন আলাদা টিভি তার কাজ করে, কাজ করে না। তার মানে ওই রিমোটের সাথে যে সফটওয়্যারটা ইনভার্টেড কমা দিয়ে বেঁধে দেওয়া হয় সেটার মধ্যে থাকবে, এই জন্য এটাকে এমবেডেড সফটওয়্যার বলা হয় স্বয়ংক্রিয় কাজ সম্পাদনের জন্য। ওপেন সোর্স সফটওয়্যার যেটা আপনার মজিলা ফায়ারফক্স, ওয়ার্ডপ্রেস এবং লিনাক্স, যারা আমাদের সিএমএস, আপনার ওয়ার্ডপ্রেসের কাজ করছেন না, আপনার ওয়ার্ডপ্রেসের কাজ করছেন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের, আপনি যে সফটওয়্যারটা কাজ করছেন এটা ওপেন সোর্স সফটওয়্যার, এটা হলো সারা পৃথিবীতে এই সফটওয়্যারটা সবাই ইনস্টল করে ব্যবহার করতে পারবে। করার পরে ওনাদের বিজনেস মডেলটা হলো প্রিমিয়াম টু প্রিমিয়াম, মানে আপনার ফ্রিতে ব্যবহার করতে দিছে। এটা দেওয়ার পরে এখন কি করছে, আপনার প্লাগ ইন টাকা চায় না, অ্যাডভান্স টাকা চায় না, যে বলে যে হ্যাঁ আপনি এই ই-কমার্স ব্যবহার করবেন, ই-কমার্সের ভালো পারফরমেন্স পেতে আপনি এই প্লাগ ইনটা ব্যবহার করেন, বছরে $120। প্রথমে দিল আপনার প্ল্যাটফর্মটা ফ্রিতে ইউজ করতে, পরে একটা একটা টার্মসের উপরে তারা খরচ বা টাকা নেবে। কি ক্লিয়ার? এটা হলো ওপেন সোর্স সফটওয়্যার। আর ওয়ার্ডপ্রেস দিয়ে আমি উদাহরণ দিলাম, আপনি বুঝবেন। আর মজিলা ফায়ারফক্স যেটা একটা ব্রাউজার কিন্তু ওপেন সোর্স সফটওয়্যার, যেটা ওপেন সোর্স বলতে আমরা গুগল ক্রোমকে যতটা না কাস্টমাইজ করতে পারি, মজিলা ফায়ারফক্সকে অনেক বেশি কাস্টমাইজ করে ব্যবহার করতে পারি। প্রোপ্রাইটারি সফটওয়্যার যেটা আপনার লাইসেন্স বলতে বিলিং বা ইনভয়েস, মানে আমরা নিজেরা বানিয়ে নিই। ধরেন আপনার একটা গরুর ফার্ম আছে, অথবা আপনার ইটভাটা আছে, অথবা আপনার মেডিকেল বা একটা ফার্ম আছে, যে আপনার এটার মধ্যে আপনার মতো করে আপনি কাজ করেন, যেমন আমাদের স্টাইলে আমরা কাজ করি। অন্যান্য কম্পিউটার ট্রেনিং সেন্টার যেভাবে কাজ করে তারা তাদের মতো করে, আর আমরা আমাদের মতো করি। যেমন আমাদের 3টা লেয়ারে রেজিস্ট্রেশন হয়, আপনারা যখন ভর্তি হন এটা হলো অ্যাডমিশন হয়ে গেলেন আমাদের এখানে, হওয়ার পরে যখন কোর্স করেন তখন 3টা লেয়ারে, যারা গ্রাজুয়েশন করে ফেলছে তারা চাইলে এনএসডিএ তে পরীক্ষা দিতে পারে লেভেল 3 লেভেল 4। আর যারা গ্রাজুয়েশনের নিচে, যেমন আপনাদের মধ্যে এসএসসি এইচএসসি বা অনার্স করছে, তারা কারিগরি বোর্ডে পরীক্ষা দিতে পারে। আর যারা চাকরি করে বা ব্যবসা করে তারা এই দুইটা বাদেই আমাদের এখানে একাডেমিক পরীক্ষা দিতে পারে। তাহলে সার্টিফিকেট কয় লেয়ারে হয়? 3টে স্টাইলে হয় না? তাহলে আমরা আমাদের মতো করে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডিজাইন করছি। এবার পেমেন্ট ইস্যু আসেন। পেমেন্ট যখন আপনারা একবারে দেন, অনেকে ভেঙে দেন, অনেকে আবার রেজিস্ট্রেশন চার্জ, আপনার ভর্তি ফি এখন দেন, পরে আবার রেজিস্ট্রেশন চার্জ দেন। তখন আমরা ওই সফটওয়্যারে ইনপুট দিয়ে রাখছি, ভেঙে ভেঙে সফটওয়্যার ইনস্টলমেন্টে পেমেন্ট দেওয়ার একটা এই সিস্টেম করে রাখছি। এই যে আমরা আমাদের মতো করে সফটওয়্যারটা বানিয়ে নিলাম, এটাকে বলা হচ্ছে প্রোপ্রাইটারি সফটওয়্যার। যেমন আপনার স্বপ্নে যে সফটওয়্যার ব্যবহার করা হয়, আপনারা এখন কিনলে কোনো দোকানে কিনলে অটোমেটিক একটা কিউআর কোড স্ক্যান করে, এরপরে একটা প্রিন্ট করে বের করে না, এটা ওনারা ওনাদের মতো করে বানিয়ে নিছে। আবার অনেকে আছেন যে না আপনার পার্ট টাইম জব করার জন্য আপনার এক্সেল শিখতে আসেন, যে হ্যাঁ এই এক্সেল যেভাবে আপনি, যেমন এর মধ্যে একটা এই আছে ফাংশন এবং ফর্মুলা, এর মধ্যে পার্থক্য কি? এক্সেল এবং অ্যাক্সেস আজকে আমরা দিই নাই, এক্সেল অ্যাক্সেস এর মধ্যে দিব। এক্সেল আর অ্যাক্সেস দুইটাই ডাটাবেস সফটওয়্যার, কিন্তু ডিফারেন্সটা কি? দুইটাই যদি ডাটাবেস সফটওয়্যার তাহলে একটা শিখলেই তো হয়, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য কি? একটা হলো আগে পি ওরিয়েন্টেড, মানে ইউজারের মতো করে না, আগেই বানানো আছে, সেটা হলো অ্যাক্সেস, যে আপনি ফিল্ডগুলো ইউজ করবেন। আর এক্সেল যেটা আপনার নিজের মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন, যেমন ইউজার ওরিয়েন্টেড, মানে আপনি বানিয়ে নিতে পারবেন, আর ওটা আগে থেকে বানানো আছে। এই দুইটা হলো আপনার উদাহরণ। আর প্রোপ্রাইটারি সফটওয়্যার হলো আপনাদের বললাম বিলিং, ইনভয়েস, যে যেভাবে চাই ওইভাবে তৈরি করে নেওয়াটা হলো আপনার প্রোপ্রাইটারি সফটওয়্যার। এই হলো মূলত আমাদের 10 ধরনের সফটওয়্যার। যারা কম্পিউটার নিয়ে সিএসসি করছেন তারা এটা সম্পর্কে আরো ডেপ জানতে পারবেন। আর আপনারা যেহেতু একদম বেসিক কোর্সের মধ্যে আছেন, আপনাদের জন্য এই 10টা পরিচয় যথেষ্ট। এরপরে আমরা যাব উইন্ডোজের ব্যাখ্যায়।